মাঝরাতের পুরনো বাড়ি। কলকাতা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে নিশীথপুর নামে একটি ছোট গ্রামে আমাদের যাত্রা শুরু। গল্পের প্রধান চরিত্র অর্ণব পেশায় একজন গবেষক। সে পুরনো মন্দির ও ভগ্নপ্রায় বাড়িগুলির স্থাপত্য নিয়ে গবেষণা করে। অর্ণবের কাছে খবর এলো নিশীথপুরের জমিদারদের প্রায় ২০০ বছরের পুরনো রায় নিবাস নামের বাড়িটির কথা। গ্রামের মানুষরা বিশ্বাস করে বাড়িটিতে একটি অভিশাপ আছে। গত ৫০ বছর ধরে সেখানে কেউ রাত কাটায়নি, কারণ মাঝরাতে নাকি একটি নুপুরের শব্দ আর কারো দীর্ঘশ্বাসের আওয়াজ শোনা যায়। প্রথম রাত, নুপুরের ডাক। অর্ণব একজন স্থানীয় গাইড বিমলের সাহায্যে সেই বাড়িতে পৌঁছালো। বাড়িটি বাইরে থেকে যতটা সুন্দর, ভেতর থেকে ততটাই অন্ধকার আর স্যাঁতসেঁতে। প্রথম রাতে অর্ণব তার টেবিলে লণ্ঠন জ্বালিয়ে পুরনো দলিলপত্র দেখছিল। রাত তখন প্রায় ২:১৫। হঠাৎ নিচের তলা থেকে একটি ক্ষীণ শব্দ ভেসে এলো, ঠুক ঠুক ঠুক। অর্ণব কান পাচল। শব্দটি যেন কোনো নারীর পায়ের নুপুরের। শব্দটি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করল। অর্ণবের বুক ধড়ফড় করছিল। সে টর্চ জেলে দরজার দিকে তাকালো। শব্দটি তার ঘরের দরজার ঠিক বাইরে এসে থেমে গেল। পুরো বাড়িটা যেন গভীর নীরবতায় ডুবে গেল। অর্ণব নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করল। এরপরই দরজার ওপাশ থেকে একটি শীতল ফিসফিসানি ভেসে এলো, আলো নেভাও, অন্ধকারই আমার পথ। অর্ণব দ্রুত লণ্ঠনটি নিভিয়ে দিল। ঘর মুহূর্তেই নিকষ কালো অন্ধকারে ঢেকে গেল। সে স্পষ্ট অনুভব করল ঘরের ভেতরে কেউ একজন প্রবেশ করেছে। বেলি ফুলের মতো তীব্র মিষ্টি একটা গন্ধ ঘর জুড়ে ছড়িয়ে পড়ল। তারপর সেই নুপুরের শব্দ বিছানার খুব কাছে এসে থেমে গেল। সে তার চোখ খুলতে পারছিল না, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে চেপে ধরে আছে। দ্বিতীয় রাত, কোষ্টি পাথরের প্রতিমা। পরদিন সকালে অর্ণব নিজেকে বিছানায় আবিষ্কার করল। তার শরীর ঘিমে একাকার, কিন্তু হাতে কোনো আঘাতের চিহ্ন নেই। বিমল এসে তাকে দেখে অবাক। অর্ণব জিজ্ঞেস করল, কাল রাতে কি তুই কিছু শুনতে পেয়েছিলিস? বিমল কাঁপা গলায় বলল, ওই বাড়ির রহস্য নিয়ে প্রশ্ন করবেন না, শুধু কাজ সেরে ফিরে যান। অর্ণব সিদ্ধান্ত নিল সে রহস্যের সমাধান না করে ফিরবে না। সে পুরো বাড়িটি তন্ন তন্ন করে খুঁজতে শুরু করল। জমিদারির পুরনো দলিলগুলি ঘাঁটতে গিয়ে সে একটি অদ্ভুত তথ্য পেল। প্রায় ১০০ বছর আগে এই বাড়ির গৃহবধূ সুচারিতা একটি কোষ্টি পাথরের প্রতিমা চুরি যাওয়া নিয়ে জমিদার বাড়িতে আত্মহত্যা করেছিলেন। দুপুরে সে বাড়ির পেছনের একটি বন্ধ ঘরে একটি কোষ্টি পাথরের ভাঙা সিংহাসন খুঁজে পেল। সিংহাসনের নিচে চাপা দেওয়া ছিল একটি ছোট ডায়েরি। ডায়েরিতে সুচারিতা লিখেছিলেন, আজ আমার আরাধ্য কালী প্রতিমা চুরি হয়ে গেল। জমিদার মশাই আমায় অপবাদ দিলেন। আমি মুক্ত হব না যতক্ষণ না সেই প্রতিমা ফিরে আসে। প্রতিমা চুরি হয়েছে পাশের তালপুকুর পাড়ের শ্মশান থেকে। আমি সেই প্রতিমার অন্ধকার প্রহরীর জন্য অপেক্ষা করব। অর্ণব বুঝতে পারল সুচারিতার আত্মাই প্রতিমার খোঁজেই বাড়িতে ঘুরে বেড়ায়। শেষ রাত, অভিশাপ মুক্তি। সেই রাতে অর্ণব টর্চ ও পুরনো ডায়েরি নিয়ে সোজা তালপুকুরের শ্মশানে গেল। শ্মশানটি ছিল ঘন জঙ্গলে ঢাকা। কিছুক্ষণ খোঁজার পর সে দেখতে পেল একটি পুরনো ডটগাছের নিচে মাটির ভেতরে কিছু একটা চাপা দেওয়া আছে। সে মাটি খুঁড়ে যা পেল তা দেখে তার পিলে চমকে গেল। ওটা কোনো কোষ্টি পাথরের প্রতিমা ছিল না, ছিল সুচারিতার পুত্রের খেলার পুতুল, যা প্রতিমার আদলে গড়া। সুচারিতার শোকে ও অপমানে প্রতিমা আর পুতুলের তফাৎ করতে পারেননি। তবে এর পাশে চাপা দেওয়া ছিল একটি কোষ্টি পাথরের তৈরি নুপুর। অর্ণব সেই নুপুরটি নিয়ে যখন রায়নিবাসের দিকে ফিরছে, তখন সে স্পষ্ট দেখল বাড়িটির প্রতিটি জানলা দিয়ে একটি নীলচে আলো ঝলসে উঠল। সে দ্রুত নুপুরটি এনে সিংহাসনের পাশে রাখল। সঙ্গে সঙ্গে গোটা বাড়িটা কেঁপে উঠল। সেই নুপুরের শব্দ এবার শোনা গেল, তবে তা বিদায়ের সুর। অর্ণব অনুভব করল মিষ্টি বেলি ফুলের গন্ধ যেন বাতাস থেকে মিলিয়ে গেল। পর মুহূর্তেই বাইরে ভোর হয়ে এলো। সেই দিনের পর থেকে নিশীথপুরের জমিদার বাড়িতে আর নুপুরের আওয়াজ শোনা যায়নি। অর্ণব তার গবেষণা শেষ করে চলে গেল, কিন্তু রায়নিবাসের অভিশাপ নয়, বরং একটি অতৃপ্ত জননীর ভালোবাসা তার স্মৃতিতে চিরস্থায়ী হয়ে রইল।